নমস্কার, আমি অর্চনা দাস। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর নামে একটি গ্রামে আমার বাস। আমার বয়স 54 বছর। আমি হাউসওয়াইফ, কিন্তু অনেক দিন থেকেই একটি ছোট্ট নার্সারি স্কুলে পড়াই। তো আমাদের ফ্যামিলিতে আমরা 3 জন, স্বামী স্ত্রী ছেলে পড়াশোনার সূত্রে বাইরে। আজ হঠাৎ আমার সকলের সামনে আসার খুবই প্রয়োজন হয়ে পড়ল। দীর্ঘদিন ধরে আমাদের ফ্যামিলিতে প্রায় 20-22 বছর আমাদের বাড়ি এবং বাড়ির চারপাশের মানুষজনদের দ্বারা আমরা মারাত্মকভাবে নিপীড়িত, লাঞ্ছিত, নির্যাতিত। প্রথমে তার কারণ বুঝতে পারিনি, কারণ আগে সব ঠিক ছিল। আমার জন্ম এখানে, ছোট থেকে বড় হয়েছি যে মানুষগুলোর সাথে, তাদের কাজ চিনতে পারিনি। আমার রক্তের সম্পর্কের মানুষজনদেরও পারিনি। তো সেসব কথা থাক। যে কথা নিয়ে আজকে আমি এসেছি সকলের সামনে, তা হলো আমাদের ফ্যামিলিতে আমরা স্বামী স্ত্রী ছেলে সবাই একটু পশু পাখি ভালোবাসি। প্রথম আমরা যখন নতুন বাড়ি করি, এইখানে বাড়িতে ঢোকার কয়েকদিন পরে ভোরবেলায় উঠে দেখি আমার বাড়ির কাছে কে 4টে কুকুর বাচ্চা ফেলে দিয়ে গেছে, যাদের চোখ ফুটেনি। দেখে খুব মায়া লাগলো। বাচ্চাগুলোকে তুলে নিয়ে এলাম, এনে তাদেরকে এক ডিবে দুধ কিনে এনে তাদেরকে খাইয়ে খাইয়ে বড় করতে লাগলাম। আস্তে আস্তে তাদের ওপর মায়া জন্মালো। থাকতো তারা বাড়িতেই। আমার 4-5টা বাঁশের বেড়া দিয়ে ঘেরা ছিল। তখন বাড়ি তখনও কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট। তো তাদেরকে এইভাবে 4টেকেই বড় করলাম। বড় হতে হতে বছরখানেক যেতে না যেতেই তাদের কি এক রোগ এসে সব প্যারালাইসিস হয়ে গেল। আর আমার তার আগে কুকুর সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, যে কারণে আর এখানে ডাক্তারও সেরকম নেই, দেখাতেও পারিনি। 4টে বাচ্চাই আস্তে আস্তে প্যারালাইজড হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে আমার খুব ফাঁকা লাগলো। ঘরে থাকতে পারতাম না, কারণ ওই 4টে বাচ্চা সবসময় আমার পায়ে পায়ে ঘুরতো। আমাকে জল আনতে যেতে হতো বহু দূরে। সকাল বিকাল আমি সেখান থেকে জল বয়ে আনতাম। যখন অনেক বালতি কলসি করে জল বয়ে আনতাম, তখন ওই প্যারালাইসিস অবস্থায় বাচ্চাগুলো আমার সাথে সাথে ঘষ্টে ঘষ্টে পা টেনে টেনে যেত আসতো। যতবার আমি যেতাম আসতাম, তারা আমার সাথে সাথে যেত আসতো। তারা মারা যাওয়ার পরে আমার বাড়িটা কীরকম এত ফাঁকা লাগলো যে টিকতে পারছিলাম না। তখন একজন
একটা কুকুর বাচ্চা এনে আমাকে দেয়, বলে দিদি এটা তুমি রাখো, তোমরা যা ভালোবাসো কুকুরকে, তুমি এটা রাখো। আমার ছেলে এটা পুষছিল, কিন্তু আমার ঘরে রাখার জায়গা নেই, তুমি রাখো। তো সে দিয়ে গেল, তাকে বড় করতে লাগলাম, ছেলের মতো মানুষ করতে লাগলাম। ভাবতাম আমার 2 ছেলে। আমি বলতামও সকলের কাছে, বুলেট আমার ছোট ছেলে, তার নাম ছিল বুলেট। খুব খুবই আদর যত্নে বড় করেছি তাকে। কিন্তু 5 বছর পরে কি হলো জানি না, বিষক্রিয়াই হোক, বাইরে থেকে কেউ কোনো খাবার দিলে সে খেত না, কিন্তু সে বাইরেও যেত না, বাড়ির মধ্যে থাকতো। বাইরে যখন বের করতাম চেন বেঁধে বের করতাম। কীভাবে কি হলো জানি না, তার সারা রাত্রি বমি করে করে তার পরের দিনকে রক্ত পায়খানা করে মারা গেল। প্রচণ্ড আবার একা হয়ে গেল। আমরা স্বামী স্ত্রী ছেলে প্রায় সপ্তাহখানেক ধরে আমরা রান্না খাওয়া করতে পারিনি। এটা আমাদের দুর্বলতা। এটাকে অনেকেই হয়তো বাড়াবাড়ি বলে ভাববে। আমরা ঘুমোতে পারিনি, খেতে পারিনি। তো এইভাবে থাকতে থাকতে আমি ওই যখন নার্সারি স্কুলে যাই, একদিন দেখলাম একটা বাচ্চা কালো রঙের আমার পিছনে পিছনে অনেক দূর হেসে গেছে। সে সময় মনটা স্বাভাবিক, খুবই দুর্বল হয়ে আছে। আমি তাকে কোলে তুলে নিলাম, বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে নিয়ে আসার পরে কিছুদিন পরে সেও মারা গেল। আমি বললাম আর আমি কুকুর আনবো না, আর কুকুর পুষবো না। কিন্তু কপালের লেখা, আমার হাজব্যান্ড কলকাতায় থাকতেন, কলকাতাতেই টিউশন পড়াতেন। একদিন কলকাতা থেকে আসার সময় একটা কুকুর নিয়ে এলো, সেটাও স্ট্রিট ডগ বাচ্চা। নিয়ে এসে তাকে আমরা আবার লালন পালন করতে লাগলাম। আমি তাকে ডায়মন্ড বলতাম, তার রং ছিল সাদা। আর আমার হাজব্যান্ড বলতো লায়ন, সিংহের মতো সাদা সিংহ। তো এইভাবে থাকতে থাকতে ওর সময় থেকেই পাশাপাশি লোকজন হচ্ছিল। আগে থেকে আমরা কুকুর পুষি বলে, কুকুরকে খেতে দিই বলে, বা পাশাপাশি আরও কুকুর টুকুর এলে তাদেরকে খেতে দিই বলে আমাদের উপর একটু রাগ সবারই থাকতো। এটা ওটা বলতো, গালাগালি করতো, আমরা ওগুলো গায়ে মাখতাম না। তো লায়ন ওরকম কী করতো, মাঝে মাঝে ছাড়া হয়ে যেত, গিয়ে ওরকম হয়তো কখনো কারোর ছাগলকে অ্যাটাক করেছে। আমরা মেনে নিয়ে তার ক্ষতিপূরণও দিয়েছি, যে ঠিক আছে ঘরের কুকুর, ঘর থেকে ছাড়া হয়ে গেছে, ধরে ফেলেছে যখন, কিছু করার নেই, ক্ষতিপূরণ দিয়েছি। সেই সূত্রপাত। তারপরে লায়নও মারা গেল অনেক বছর পরে, রিসেন্ট মারা গেছে, বছর 3 হলো লায়ন মারা গেছে। আর আলাদা করে কোনো কুকুর পুষিনি, কিন্তু পাড়ার কুকুরগুলো সেই লায়নের সময় থেকেই আসে, তারা তখনও আসতো, তখনও তাদেরকে খেতে দিতাম, এখনও তারা আসে, খায় দায়। আমার ঘর অল টাইম খোলা থাকে, বাইরে দুয়ারে তারা শুয়ে থাকে। আমার ঘর দুয়ার সবাই বলে, আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি এলে, আত্মীয় স্বজনরা এলে, তারাও বলে কুকুর রেখেছো, হ্যান ত্যান অনেক কিছু বলে, কিন্তু মেনে নিই, গায়ে মেখে নিই, কী করবো।
মনে হয় ওরা তো এক মুঠো খাবার জন্য এখানে পড়ে আছে, কোথায় যাবে? খায় দায় তারা থাকে, আবার বেরিয়ে যায়। তো ইদানিং এমন হয়েছে, একটা ফ্যামিলি নয়, তারা পরপর একই ফ্যামিলির 3 জন আছে। তো মেনলি একটা ফ্যামিলি, সে ওই কুকুর নিয়ে যেন আমাদেরকে নির্যাতন করে মারছে। আমরা গেলে বেরোলে কুকুরগুলো হয়তো পেছনে পেছনে যাচ্ছে, কাটারি ছুঁড়ে দিল, একটুর জন্য লেগেও যেতে পারত, কুড়ুল ছুঁড়ে দিল, লাঠি ছুঁড়ে দিল, এইসব করত। তো আর মুখের ভাষা তো বলা যাবে না, সেগুলো আমি বলতে পারবও না। খুব নোংরা ভাষা, শুধু আমার বাড়িতে এসে না, গোটা পাড়া ঘুরে ঘুরে সেই সব কথা বলে। খুব নোংরা নোংরা ভাষা বলে আমাদের নিয়ে, বাড়ির সামনেও বলে যায়। তো এইরকম দেখতে দেখতে একদিন যখন কুড়ুল ছুঁড়ল, তখন আর থাকতে পারি না, এ তো লাইফ রিস্ক হয়ে যাচ্ছে। তো আমরা গিয়ে পুলিশ ফাঁড়িতে জানাই যে এইরকম করছে, আমাদের কথাও শুনছে না, এটার একটা কিছু বিহিত করুন। ওদেরকে ডেকে তখন তার কিছু একটু বলে টলে, ধমক ধমক দেয় তৎকালীন পুলিশ অফিসার যিনি ছিলেন, যে এরকম করবে না, হ্যান ত্যান ধমক ধমক দেয়, চলে আসে। তারপর থেকে ঠিক ছিল। ইদানিং সে প্রায় 30-40টা মুরগি পুষেছে। তো মুরগিগুলো সে ছেড়ে রাখে তার ঘর রাস্তার গায়ে, মানে রাস্তার ওপরে এসে অল টাইম তাদের পুরো ফ্যামিলি যারা যারা আছে পুরো রাস্তা ঘিরে বসে থাকে। আর ওই রাস্তা দিয়ে আমাদের যাতায়াত, আমাদের জমিতে যেতে হয়, কাজের সূত্রেও আমার শ্বশুরবাড়ি যেতে হলে ওই রাস্তা দিয়ে। তো ওই রাস্তা দিয়ে আমাদের বেশি যাতায়াত, আমার হাজব্যান্ডকে অল টাইম ওই রাস্তা দিয়ে যেতে হয় জমি দেখাশোনার জন্য। তাকে তো লাঠি নিয়ে মারতে যায়, একজন মেয়ে সাইকেল টেনে ধরে মারতে যায়, নোংরা গালাগাল করে, আমাকেও করে। মুরগি চাষ করেছে কিভাবে? 30-40টা মুরগি রাস্তার গায়ে, আমাদের পৈতৃক জমি, আমারও অংশ আছে, ভাগ বাটোয়ারা এখনো হয়নি কারোর নামে, জয়েন্ট। তো সেই জমিতে তারা মুরগি ছেড়ে রেখে চাষ করছে। আর আমরা যখন যাব ওই রাস্তা দিয়ে, আমিই যাই, আমার হাজব্যান্ডই যাক, যদি কুকুর যায়, মা বসে থাকে রাস্তায় চেয়ার নিয়ে লাঠি নিয়ে, ছেলে বসে থাকে জমিতে লাঠি নিয়ে, বেচাটা কুকুরদের যাওয়ার রাস্তা নেই, রাস্তায় যাওয়ার উপায় নেই, রাস্তায় গেলে মা মারবে, মাঠে নেমে গেলে ছেলে মারবে, কি করবে তারা? এমতো অবস্থা। এরকম চলতে 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 হঠাৎ একদিন আমি শুনলাম, আমি জানি না, স্কুল থেকে আসার পথে শুনলাম, গোটা পাড়াতে ঘুরে ঘুরে আমাকে গালাগাল করেছে আমাদেরকে, তার নাকি মুরগি মেরে দিয়েছে আমাদের কুকুর, মানে যাদেরকে আমরা খেতে দিই তাদের মধ্যে কেউ। তো আমি জানি না, আমরা কেউই জানি না, হতে পারে জীবের ধর্ম। তো আমার একটা কথা, তুমি রাস্তার গায়ে ঘর করে আছো, 30-40টা মুরগি চাষ করে ফার্ম করছো, তাহলে সেখানে তোমাকে সেইভাবে তার প্রোটেকশন নিয়ে তুমি ঘরের পেছন দিকে তুমি মুরগি থাকার জায়গা করো, রাখার জায়গা করো। যারা পোলট্রি ফার্ম করে তারা তো ওপেন বাইরে মুরগি রাখে না। কুকুর তো রাস্তায় থাকবে, আজকে আমি খেতে দিচ্ছি, গোটা পাড়াতেই খেতে দেয়, আমার ওই দিকটাই শুধু আমি খেতে দিই বলে তারা আমার বাড়িতে যায়, ওরা আর খেতে দেয় না কেউ, তাই কোথাও দাঁড়ায় না, তারা আমার বাড়িতে যায়, আমার সাথে সাথে, আমি স্কুল গেলেও আমার সাথে সাথে যায়। এমনকি আমি স্কুল যাওয়ার পথেও যদি কোনো কুকুর দেখি, আমার ব্যাগে থাকে বিস্কুট কিংবা কেক, আমি টিফিনের জন্য নিয়ে গেলে, মুড়ি যাই থাক, আমি দিয়ে দিই, থাকতে পারি না, কারণ ওরা তো মুখে বলতে পারবে না, খেতেও দেবে না কেউ, কখনো পাই কখনো পাই না, তো আমার মনটা কাঁদে, আমি দিয়ে দিই। এই আমাদের অপরাধ।
আমাকে আজকে ডাকা হলো ফাঁড়ির থেকে, পুলিশ ফোন করে ডাকলে গেলাম। ওরা মা ছেলে ছিল। পুলিশ বলল, আপনাদের কুকুর ওদের মুরগি মেরেছে। আমি বললাম যে আমাদের বাড়িতে নিজস্ব পোষ্য বলে কিছু নেই, আমরা সমস্ত কুকুরকে খেতে দিই। তারা বাড়িতে আসে, খায় দায়, শুয়ে থাকে, বসে থাকে, আবার চলে যায়। আমার ঘর খোলাই থাকে অল টাইম, সবাই জানে। বাইরের গেট আমি কোনোদিন বন্ধ করিনি, ওদের জন্য খোলা থাকে। ঝড় বৃষ্টিতে কোথায় থাকবে? যতজন পারলো এসে সেখানে রইল। যখন আমরা বাড়িতে থাকি তখন দুয়ারও খোলা থাকে, দুয়ারেও 3-4 জন ঢুকে পড়ে, কিছু বলি না। আমরা ঘরের মধ্যে কোনো রকমে খায় দায় থাকি, খাটেতে ঘরের মধ্যে থাকি, ওরা দুয়ারে ওদের রাজত্ব, কিছু বলি না। কোথায় যাবে? ঝড় বৃষ্টি, এত রোদের তাপ, গ্রীষ্মের প্রচণ্ড রোদে আসে, যারা আসে থাকে, এটা আমাদের অপরাধ? তো এত নোংরা ভাষা শুনতে হয় আমাদেরকে, আমাকে, মা বাবা এই সমস্ত নিয়ে। আমার বাবা মা নেই, ছোটোবেলাতেই মা মারা গেছে, বাবাও মারা গেছেন 2018 সালে। বাবা মারা যাওয়ার পর থেকে আমার বাপের বাড়ির সাথে সম্পর্ক, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে অহিনকুল সম্পর্ক। তারা সম্পত্তি দেবে না, আমরা আমাদের প্রাপ্যটুকু চেয়েছি, সেই নিয়ে তারা কেস করেছে, কোর্টে চলছে আজও মামলা। আমরা 2 বোন, আমাদের মামলা চালাবারও ক্ষমতা নেই, আমাদের রোজগার বলে কিছু নেই। আমরা শিক্ষিত বেকার। আমি এমএ পাস করে বসে আছি, একটা প্রাইভেট নার্সারি স্কুলে কত পাবো? আমার হাজব্যান্ড টিউশন পড়িয়ে কত পাবে? সামান্য একটু জমি জমা, অক্লান্ত পরিশ্রম করে হাজব্যান্ড জমিটার পিছনে। করোনার সময়ে আমরা যা খেয়েছি তার থেকেও কুকুররা কোথাও এক মুঠো ভাত পায়নি, খাইয়েছি। বাইরের অনেক কুকুর, পাড়ার কুকুর ছাড়াও বাইরের অনেক কুকুর এসেছে, খেয়েছে, না খেতে পেয়ে এখানে এসেছে, সঙ্গে সঙ্গে চলে এসেছে, খাইয়েছি। এই আমাদের অপরাধ। পাড়ার কোনো কুকুর কাউকে কামড়ায়নি, কিন্তু ওই ফ্যামিলিটা এইখানটাকে, আর বিশেষ করে আমার বাপের বাড়ি, এবার তাদেরকে আমাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে দিয়ে দেখছে যে ওরা আমাদের বিরুদ্ধে লাঠি তাড়া নিয়ে এসে হামলা করে, বাড়িতে গালমন্দ করে। বাপের বাড়ি সেই সুযোগটা নিয়েছে, তাদেরকে ক্রমাগত উস্কায় আমাদের বিরুদ্ধে, আর তারা এসব করে। তো এইসব নিয়ে আমি প্রচণ্ড মানসিক চাপে আছি। এক তো বাপের বাড়ির পৈতৃক সম্পদ নিয়ে বিবাদ, পৈতৃক সম্পত্তি নিয়ে কেস, এছাড়াও আমাদের জমি জোর করে দখল করে নিচ্ছে, কয়েকজন নিচ্ছিল, কনস্ট্রাকশন করতে শুরু করেছিল, সেই সব নিয়েও কেস চলছে। একটুখানি জমি, তার উপর সকলের লোক, সকলের নজর। আমরা শুধু আমাদের জমিটুকু নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। এমনিতে আমরা কারোর সাথে, পাড়ার কারোর সাথে আমি কখনো ঝগড়া করেছি, কোনো কিছু নিয়ে বিবাদ আমার সাথে কেউ বলতে পারবে না। ওই এক কুকুর। তো আজকে ফাঁড়িতে ডেকে পুলিশ বলছেন তোমরা কুকুরগুলোকে খেতে দেবে না। ওদেরকে বললো তোমরা মুরগি বেঁধে রাখবে। তো আমি বললাম মুরগি বেঁধেই রাখবে, তো কুকুর মুরগি বেঁধে রাখলেই তো চুকে গেল। পথের কুকুর পথে থাকবে, তারা রাস্তায় ঘুরে খায়। আজকে আমার ঘরে 2টি খাবে, ওর ঘরে 2টি খাবে, এক জায়গায় তারা খেতে পায় না পুরোটা।
5 জায়গায় ঘুরে তাদের পেট চালায়। না না না, কুকুরকে যদি খেতে দিতে হয় ঘরের মধ্যে রেখে দিতে হবে, আর না হলে কুকুরকে খেতে দেবে না। আমি জানি না এইটা ভারতীয় সংবিধানের কোন আইনে আছে যে রাস্তার কুকুর তাদেরকে খেতে দেওয়া চলবে না, কারণ ব্যবসার পারপাসে তারা মুরগি, গরু, ছাগল সমস্ত ছেড়ে রাখবে, তার থেকে তারা অর্থ ইনকাম করবে। আমার জমিতে ছেড়ে রেখেই তারা অর্থ ইনকাম করবে, ছেড়ে রাখবে, আমাকে চোখ রাঙাবে, আর আমি পথের কুকুরকে দুটি খেতে দিতে পারবো না। কি না তারা তাদের মুরগি মারতে যাবে, সন্ধে পর্যন্ত মুরগি ছাগল ছেড়ে রাখবে, তারা ধরতে যাবে। কুকুর তাদের স্বভাববশত, স্বাভাবিক প্রবৃত্তিবশত তারা এগুলো করবে। কিন্তু মানুষ, সে তো জানোয়ারেরও অধম। কুকুরকে মারার জন্যে কুড়োল ছুঁড়ে, কাটারি ছুঁড়ে, লাগলে কেটেও তো যেতে পারে, মরেও যেতে পারে। এবং আমি যাচ্ছি সঙ্গে, আমার লাগলে আমিও তো মারা যেতে পারি, আমার কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু এইগুলোর কোনো বিচার হয় না। যে মুরগির চাষের জন্যে কুকুরকে নিয়ে ফাঁড়িতে গেছে, সেই মানুষটি আজ বহু বছর আগে তারই কারণে, আমাদের রামজীবনপুর শান্তির জায়গা, তারই কারণে আগুন জ্বলেছিল এবং যে কারণে 2টো প্রাণ চলে গেছিল। তখন সে গরু চাষ করত, গরুকে বাঁধত বাইপাসে, বহুবার সবাই নিষেধ করা সত্ত্বেও সে বাইপাসে এমন বড় দড়ি করে বাঁধত, একদিকে গরু গোজ থাকতো, গরু চড়ত রাস্তার অপর পারে, মাঝে দড়ি লম্বা। এই জন্য একটা মানুষ ওই গরুর দড়িতে টানা হয়ে, মোটর সাইকেলে যেতে গিয়ে গরুর দড়িতে টানা হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এবং সেই মারা যাওয়ার সূত্র থেকে রামজীবনপুরে আগুন জ্বলে উঠেছিল, গাড়ি পুড়েছিল, বম ফেটেছিল, বোমা পড়েছিল, গুলি চলেছিল, এবং পুলিশের গুলিতে একজন সাধারণ মানুষ, অল্প বয়সী ছেলে, তার জীবনও চলে গেছিল এই মানুষটার জন্য। সে তখন ফেরার হয়ে গেছিল, কারণ তৎকালীন পার্টির যিনি প্রধান ছিলেন, আমাদের পৌর প্রধান, তিনি তার বিশেষ পরিচিত, তাই তার বিরুদ্ধে কোনো কেস হলো না। বহুদিন ফেরার থাকার পরে তিনি এসে আবার বহাল তবিয়তে ঘাঁটি গেড়ে বসলেন। কিছুদিন ঠান্ডা ছিলেন, তারপর আবার এই নতুন উপদ্রব আমাদেরকে নিয়ে। বহুদিন আগের সেই ঘটনা মানুষের মনে নেই, কিন্তু আজকে আমরাও ভুলে গেছিলাম। আজকে আমাকে ফাঁড়িতে ডেকে পাঠানোর কারণে আমার সেটা মনে পড়ল, এবং পুলিশের কথার পরিপ্রেক্ষিতে সেটা মনে পড়ল। তাহলে আইনটা কাদের জন্য? আমাদের 14 কাঠা জমির ধানের 5 কাঠা ফলা ধান পাশাপাশি মানুষজনের গরু প্রকাশ্যে ছেড়ে দিয়ে নষ্ট করে দিয়েছে। গরু তাড়ি দেওয়ার জন্য তারা ঘরে এসে আমাদেরকে লাঠি নিয়ে মারতে এসেছে। পুলিশকে জানিয়েছি, কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের অতি কষ্টের 14 কাঠা জমির ধান, তার 5 কাঠা জমির ধান নষ্ট করেছে গরু ছাগলে, গরুতে। সেখান থেকে একটা ধানও আমরা পাইনি।
প্রতিদিনের সকাল থেকে রাত পর্যন্ত 7টা 7:30 কেউ গরু ছেড়ে রাখে? জমিতে গরু ছেড়ে দিয়ে আমাদের ফসল নষ্ট করেছে। তার পিছনেও ইন্ধন আছে আমার বাপের বাড়ির, আমি অস্বীকার করব না। কারণ বাপের বাড়ির যারা আমাদের সাথে এরকম করছে, আমাদের অনিষ্ট করছে, বাপের বাড়ির মদতেই করছে। তারা বুঝে গেছে এদের সামনে পিছনে সাইডে কেউ নেই। বাপের বাড়ির লোকেরা বসে বসে উস্কানি দেয়, তাই এইরকম অত্যাচার আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এর থেকে নিস্তার পাবো কিভাবে? আর আমাদের অন্যায়টা কোথায়? সত্যি যদি আমাদের কোনো অন্যায় থাকে, সত্যি যদি আমরা অন্যায় করে থাকি, প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আমাদের? সত্যি কি কুকুরগুলোকে খেতে দেবো না? এলে তাড়িয়ে দেবো, মেরে জল দিয়ে তাড়িয়ে দেবো, নাকি একটু কমেন্ট করে জানাবেন। নমস্কার।